সাথে সাথে বাংলাদেশের এখন সাকিব খান নাম্বার 1 আমাদের এখানকার হিরো। সো সে যখন আমাকে অ্যাপ্রিসিয়েশন জানালো, আমার কাছে সত্যি খুব ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে, অ্যাচিভমেন্টগুলো আসলে এরকমই হওয়া উচিত। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য নির্ধারিত আমাদের নিজের অবস্থান, বানানটি খবর দিয়ে বিভিন্ন করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বাংলা উপস্থাপনা। তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। বাংলাদেশিয়া ছবিটার সাথে যুক্ত হলেন কিভাবে? বাংলাদেশিয়া ছবিটির সাথে যুক্ত হলাম এখান থেকে আমাদের একটা এজেন্সি, যে এজেন্সির মাধ্যমে ওরা যোগাযোগ করে তারপরে চিন্তা করে যে বাংলাদেশ থেকে একজন আর্টিস্ট লাগবে, গল্পটার সাথে মিলিয়ে কাকে নেওয়া যায়, ওই জায়গা থেকে আমার সাথে যোগাযোগ হয়, পরে ওরা সিলেক্ট করে আমাকে। গো হোম টু ম্যারি মাই সুইট হার্ট। এই ছবিটা তো দীর্ঘ প্রায় 5 বছর ধরে নিষিদ্ধ ছিল, তো এই ছবিটা নিষিদ্ধ হওয়ার পিছনের কারণগুলো? এটা বেসিক্যালি গভর্নমেন্ট এন্টি গভর্নমেন্টের একদমই টোটাল বিষয়টা, এবং 5 বছর ব্যান্ড হয়ে থাকার সময় যখন শুনেছিলাম যে 31টি সিন কেটে দিয়েছিল, এবং পরবর্তী যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে তাদের সিন 7টা সিনে কারেকশন দিয়ে ফেব্রুয়ারি 12 তারিখে সেন্সার সার্টিফিকেট পায়। এটার কারণগুলো আসলে আমার যেটা মনে হয় যে যেহেতু একটা কন্ট্রোভার্সিয়াল ফিল্ম, এটা গভর্নমেন্ট এবং এন্টি গভর্নমেন্টের কন্ট্রোভার্সি এখানে বেশ কিছু ছিল আর কি। এবার একটা ভিন্নধর্মী কোশ্চেন, সেটা হচ্ছে দেশের বাইরে সবচেয়ে বড় সাফল্য পেলেন আপনি। জি। তো তার মানে এদেশে আপনার ঠিকমতো মানে আপনার যেটা মানে দাম, সেটা কি ব্যবহার করা হচ্ছে না? এটা নিয়ে আপনার মতামত? ব্যবহার করা হচ্ছে না একদমই বলবো না সেটা, কারণটা হচ্ছে যে আমরা আসলে সব জায়গায় স্ট্রাগল করি, সব জায়গায় কাজ করতে চাই, এবং যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা কাজে ভালো একটা আউটপুট পেয়েছে, সেটার গল্প, সেটার কন্টেন্ট, সেটার এটা নিয়ে কন্ট্রোভার্সি সব কিছু মিলে যেমন একটা হাইপ ক্রিয়েট হয়ে গিয়েছিল। দেশের যখন শুটিং করছি তখন দেখা যাচ্ছে যে এইখানকার গল্প, কন্টেন্ট এইটা আসলে অডিয়েন্সের সাথে কতটুকু সিঙ্ক হচ্ছে বা অডিয়েন্স কতটুকু পছন্দ করছে, এইটা ডিপেন্ড করছে। দেশের বাইরে বলিউড, তারপরে মালয়েশিয়ান সিনেমায় আপনার একটা হাই প্রোফাইল তৈরি হয়েছে, কারণ দেশের বাইরে কাজ করার কারণে। তো সাফল্যের পরই প্রযোজকরা চায় নতুন ছবিতে চুক্তি করাতে, তো এরকম নতুন কোনো ছবি নিয়ে সাইনিং হয়েছে কিনা? আসলে বাইরের কোনো প্রজেক্ট এখনও কোনো কথা হয়নি। আমার কাছে যেটা মনে হয় যে বলিউডে যেটা করেছিলাম সেটা আমাকে ডিরেক্টর যে কারণে নিয়েছিল সেটা একটা সুন্নি এবং সিয়া একটা মুসলিম কন্ট্রোভার্সি ছিল। আর এখানে যেটা হচ্ছে যে একটা বাংলাদেশি একটা ছেলে, একটা ওয়ার্কার, সে মালয়েশিয়ায় টাকা আর্ন করার জন্য গিয়ে থাকছে এবং তার ফ্যামিলি ঢাকায় আছে। সো এই জায়গাগুলোর সাথে মিলে যাওয়ার কারণে গল্পটায় আমাকে কাস্ট করা। সো ওরকম কোনো গল্প পেলে আমার সাথে যেটা মনে হয় তারা আমার কাজে যতটুকু হ্যাপি, এবং এই ব্যবসা সফল ছবির যে মানে সাকসেসফুল ব্যাপারটা, সেটার কারণে অবশ্যই তারা আমাকে নেক্সট ছবিতে নেবে। মানে পরবর্তীতে আমাদের বাংলাদেশে আপনার কি কি সিনেমা আসছে? ছবি করছে সাইফ চন্দন পরিচালিত আব্বাস, রফিক শিকদার পরিচালিত হৃদয় জুড়ে, বন্ধন বিশ্বাসের অফিসার রিটার্নস, আরিফুজ্জামান আরিফের কাঠগড়া শরৎচন্দ্র, বুলবুল জিলানি ভাইয়ের রৌদ্রছায়া। With the help of a Bangladeshi worker, the film stars Namwi himself, Bangladeshi actor Nirab Hossain. আমাদের সাকিব খান আপনার এই যে দেশের বাইরে সিনেমা নিয়ে আপনাকে অনেক বেশি শুভেচ্ছা জানিয়েছেন, তো এই বিষয়ে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না, অবশ্যই বিষয়টাকে আমি খুবই ভালোভাবে দেখছি, এবং বিষয়টা হচ্ছে যে এই যে অ্যাপ্রিসিয়েশনটা আসলে সত্যি অনেক বেশি ইন্সপায়ারিং। এবং যখন ছবিটি রিলিজ হয় 28 তারিখে ফেব্রুয়ারি, ওখান থেকে চাইনিজ, মালয়েশিয়ানদের যে ভালো লাগাটা ছিল আমার দেখে, মানুষ যখন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো, সাথে সাথে আরও 2-3 দিন পরে যখন আমি দেখলাম যে বাংলাদেশি যারা প্রবাসী আছে তারা আমাকে অনেক বেশি মানে ফিল করালো যে তারা আসলে প্রাউড ফিল করছে আমাকে নিয়ে এই জায়গাটায়। সো সাথে সাথে বাংলাদেশের এখন সাকিব খান নাম্বার 1 আমাদের এখানকার হিরো। সো সে যখন আমাকে অ্যাপ্রিসিয়েশন জানালো, আমার কাছে সত্যি খুব ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে, অ্যাচিভমেন্টগুলো আসলে এরকমই হওয়া উচিত। Kind of give up really, but I got the good news.
ভাই আপনি তো সিনেমাতে আসার আগে অনেক মডেলিং করেছেন, তারপরে নাটকে কাজ করেছেন। তো টিভি মিডিয়ার এখন এই যে আপনার দেখা দেখি এখন অনেকেই সিনেমায় আগ্রহী হওয়ার জন্য একটা ঝুঁকি নিচ্ছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? মানে সিনেমায় আসতে গেলে যখন এখন যারা টিভি মিডিয়ায় কাজ করছে তাদের মূলত কি করা উচিত? না, এটা আসলে ঝুঁকি না। সত্যিকার অর্থে প্রত্যেকটা কাজের একটা পরিধি শেষ করে নেক্সট আরেকটা যেতে চায় মানুষ। ঠিক তেমনি আমি যখন মডেলিং করেছি, তারপর নাটক করেছি, তারপর সিনেমায় করেছি এবং সিনেমা করছি, আমার কাছে যেটা মনে হয় এখন আমাদের দেশের সিনেমা অনেক ভালো এবং অনেক বেশি ডেভেলপ করছে, সেটা গল্পে, গানে, মেকিংয়ে। সো আমার কাছে মনে হয় যে কেন না, আমি কাজ করব। এবং আমার যেটা মনে হয় নতুন যারা আসবে তাদের জন্য সেটা অবশ্যই, আমার মনে হয় নতুন যারা আসবে তাদের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। বাট মানে সবসময় চ্যালেঞ্জ নিতে শিখতে হবে এবং চ্যালেঞ্জ নেওয়ার একটা ইচ্ছা থাকতে হবে। ভাই এই বাংলাদেশিয়া সিনেমাটা তো 28 ফেব্রুয়ারি মুক্তি পেল। হ্যাঁ। তো এই সিনেমা রিলিজের পর আপনার কিছু অভিজ্ঞতা, দর্শক ভক্তদের ভালোবাসার কিছু গল্প শুনতে চাই। অভিজ্ঞতা বলতে গেলে প্রথম যেটা হচ্ছে যে প্রিমিয়ার শো হয় 26 তারিখ এবং 27 তারিখে দুটো হলে। এবং সত্যি কথা বলতে যে আমি একমাত্র মানুষ ওখানকার যে বাংলাদেশি, এবং মানে পুরো প্রিমিয়ার শো জুড়ে কেউ ছিল না এবং একমাত্র আমিই ছিলাম। এবং ওটা থেকে তাদের যে ভালো লাগা সেগুলো যখন তারা যখন আমার সাথে শেয়ার করে এবং আমাকে যে বলে, তখন আসলে আমার খুবই ভালো লাগছিল। এবং সাথে সাথে ছবি রিলিজের পর থেকে ভালো লাগার বিষয় হচ্ছে 116টি হলে আমার ছবি রিলিজ হচ্ছে। এবং মালয়েশিয়ায় আমার যেটা আমি শুনেছি সেটা হচ্ছে 200 বা 220টা হলের বেশি নেই ওদের দেশে। সো এই 116টা হলে রিলিজ হওয়া আমার ছবি, এবং কোনো প্রমোশন ছাড়া বাংলাদেশের যারা প্রবাসী আছে আমাদের বাংলাদেশি, তারা সবাই দেখলাম জানে এবং সবাই ছবিটাকে যেভাবে নিয়েছে এবং তাদের যে ভালো লাগাগুলো শেয়ার, ভাইয়া আমরা আপনাকে নিয়ে গর্বিত, ভাইয়া আমরা এটা সিকুয়েল দেখতে চাই, ভাইয়া আপনি আমাদের গর্ব, ভাইয়া মানে অসাম অভিনয় করেছেন, ভাইয়া আমাদেরকে যেভাবে দেখানো হয়েছে খুব অদ্ভুত সুন্দর। মানে সব কিছু মিলে আসলে আমার কাছে আমি খুব এনজয় করছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম দিন আমি যখন শুনি যে সেটা আমাদের যে ডিরেক্টর নেমুয়ের প্রথম ছবি যেটা ছিল কারা কিং, সেটা প্রথম দিনে সেল হয়েছিল 1,70,000 মালয়েশিয়ান রিঙ্গিত, এবং সেটা বক্স অফিস হিট করে হান্টু গ্যাংস্টার নামের আরেকটা ছবি করেছিল, তখন ওটা রেকর্ড ব্রেক করে চলে গেছিল 1,88,000 মালয়েশিয়ান রিঙ্গিত। বাট এটা তার চেয়েও বেশি ব্রেক করে চলে যায় 2,20,000 মালয়েশিয়ান রিঙ্গিতে। সো যেটার কস্টিং ছিল প্রায় 45 লক্ষ টাকা প্রথম দিন টিকিট সেল হয়েছিল। এবং একটা লাস্ট কালেকশন অনুযায়ী বা লাস্ট আমার জানা মতে 4 দিনের একটা কালেকশন করেছিল সে 1 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যেটা মানে হচ্ছে বাংলা টাকার 2 কোটি টাকা, এবং সেটা 4 দিনে। খুবই ব্যক্তিগত কিছু প্রশ্ন করতাম যে আপনার জীবনের প্রথম উপার্জন কত ছিল? এটা কি প্রথম উপার্জন ছিল 3,000 টাকা। 3,000। এটা আপনি কিসের মাধ্যমে পেয়েছেন? এটা আমি একটা র্যাম্পে শো করেছিলাম। হ্যাঁ। জীবনে প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা আমার মনে আছে নেসক্যাফে কফি শুটিংয়ে, এবং অমিতাভ রেজা ছিল বিজ্ঞাপন নির্মাতা। এবং আমি যখন আমাকে প্রথম অটোগ্রাফ নিতে আসলো, আমি আসলে খুবই বোকা হয়ে গেছিলাম যে কেন, কী ব্যাপার, মানে আমার অটোগ্রাফ আমি কেন দেবো বা আমি কিভাবে দেবো অটোগ্রাফ। সো সে যখন বললো যে ভাইয়া আপনাকে অটোগ্রাফ দিন, তখন আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম এবং তারপর অটোগ্রাফ দিলাম আর কি। দর্শকরা জানতে চায় যে নীরব ভাইয়ের ভালোবাসার গল্প, নীরব ভাই ক্রাশকে, নীরব ভাই প্রপোজ মানে কখন কোথায় প্রথম করেছিল, এরকম কিছু বলতে পারবেন? না, ওইরকম কিছু না। যেটা হচ্ছে আমার যদি ক্রাশ বলেন সেটা হচ্ছে কারিনা কাপুর। আর এমন কোনো কাজ আছে মানে যেই কাজটা করার আপনার ইচ্ছা অনেক দিন থেকে, কিন্তু এখন পর্যন্ত আপনি কাজটা করতে পারেন না? না, সেটা আসলে বলতে গেলে আসলে সেটা ওইভাবে স্পেসিফাই করে বলতে পারবো না। বাট আমার খুব ইচ্ছে যে বাংলাদেশে একটা যেই মুভির বাংলাদেশের মানুষ এবং প্রবাসে যে মানুষগুলো যে সাপোর্টটা ছিল, আমি এমন কাজ করতে চাই বাংলাদেশে, এবং এমন কাজ করতে চাই যেই কাজটায় মানে সবাই, প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েশন করবে এবং প্রত্যেকটা মানুষ বলবে যে হ্যাঁ, যে এই কাজটা নীরব দুর্দান্ত, জাস্ট এক কথায় এরকম কাজ করতে চাই। যে আমাদের দেশের মানে সিনেমা নির্মাতা, এদের ভিতরে সেরা পরিচালক 3 জনের নাম। আমি আসলে সেরা নির্মাতা বলতে গেলে তো অনেকের নাম বলতে হবে, বাট আমি যাদের সাথে কাজ করেছি তাদের কথা যদি বলতে চাই, অবশ্যই শাহিন সুমন ভাই, এবং কাজ করেছি মোস্তাফিজুর মানিক, এবং কাজ করেছি গাজী মাহবুব,
এবং তিনজনের কথা বলবো যে তিনজন খুব ভালো কাজ, মানে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। বাংলাদেশের বাইরে আপনার সেরা 3 নায়িকা যদি নাম বলতে হয়? বাংলাদেশের বাহিরে যদি বলি সেটা হচ্ছে কারিনা কাপুর, আবার বললাম। তারপরে হচ্ছে আমার এখন অনেক বেশি পছন্দ আলিয়া ভাট, আমার অনেক বেশি পছন্দ শাবনূর। নিজের দেশের কথা এই শাবনূরের কথা বললাম। ঈর্ষা করেন কাকে? ঈর্ষাটা অনেক ভালো মানুষকে, মানে অনেক ভালো মানুষ আছে যারা আসলে সব কিছু মেনটেন করে চলতে পারে অ্যাট এ টাইম, একদম 24 ঘন্টাও সেও সময় পাচ্ছে, আমিও 24 ঘন্টা সময় পাচ্ছি, বাট আমার কাছে মনে হয় যে কিছু কাজ আগামীকালের জন্য ফেলে দিয়েছি, তাদেরকে আমি অনেক বেশি ঈর্ষা করি যে তারা আসলে সুন্দর করে পরিপাটি সুন্দর করে গুছিয়ে কাজ করে দিনের কাজ দিনে শেষ করে ফেলছেন তাদেরকে। এই মুহূর্তে আপনি কোন বিষয়গুলো নিয়ে সব সময় বেশি বিজি থাকছেন, ব্যস্ত থাকতেছেন কিভাবে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে আমি আমার বাংলাদেশের যে সাফল্য, সেই সাফল্যকে মানুষকে তুলে ধরতে চাই এবং মানুষ সবাই জানুক যে আসলে একটা মালয়েশিয়ান মুভি, যে এই মুভিটা সবাই পছন্দ করেছে এবং সবাই ভালোবেসেছে। এই ভালোবাসাটা দেশের বাইরে না, বাংলাদেশেও চাই। সর্বশেষ আপনার এদেশের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যেটা হচ্ছে হলে গিয়ে ছবি দেখবেন। আপনারা যখন হলে গিয়ে ছবি না দেখবেন আসলে আমাদের কোনো সার্থকতা নেই। আপনারা হলে গেলেই আমরা আসলে সার্থক, এর চেয়ে সার্থকতা আর কিছু নেই। Name is Harris. I come from Bangladesh. I came to Malaysia 5 years ago. All I want is to earn my money. প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।